নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও থেকে আসা নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো মার্কেট আজকে কিছুটা গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছিল এবং তারপরে আস্তে আস্তে ওপর দিকেই ওঠে এবং তারপরে সেই ওপরে উঠে সেই জায়গায় কিন্তু কনসলিডেট করতে থাকে। তবে একসময় মার্কেট কিছুটা নিচের দিকেও পড়েছিল, এই যদি দেখেন প্রায় 11টা-12টার সময় করে। তারপরে কিন্তু আবার আস্তে আস্তে ওপরের দিকেই উঠতে থাকে। তো গতকালই বোঝা যাচ্ছিল মার্কেট আজকে গ্যাপ আপ ওপেন হতে পারে। লাস্ট ভিডিওতে বলেওছিলাম, কারণ এই যে গিভ নিফটি এটাও ভালো পারফর্ম করছিল। তো দেখতে পাচ্ছেন 26,000-এর ওপরে রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমেরিকান যে মার্কেট, সেখান থেকেও ভালো সংকেত এসেছিল। তো এই ডাউ জোন্স এটা তো খুব বেশি বাড়েনি, বাড়লেও সেই টপ লেভেল থেকে অনেকটা পড়েছিল। কিন্তু যদি আরো একটা ইন্ডেক্স দেখি, এই যে নাসডাক কম্পোজাইট, যেটা আমেরিকান মার্কেটের আইটি ইন্ডেক্স, এখানে কিন্তু প্রায় 1.5%-এর কাছাকাছি তেজি দেখা গিয়েছিল। তো আমেরিকান মার্কেটের যে সিপিআই এর ডেটা, সেটাও ভালো এসেছে এবং তার সঙ্গে সঙ্গে জবলেস ক্লেমের যে ডেটা, সেটাও ভালো এসেছিল এবং তারপরে আমেরিকান মার্কেটে এরকম তেজি কিন্তু দেখা গেছে। তো তারই এফেক্ট আজকে ইন্ডিয়াতেও দেখতে পেলাম। আর যদি ইউরোপিয়ান মার্কেটগুলো দেখি, তো এই ড্যাক্স এটা একদম ফ্ল্যাট পারফরমেন্স করছে। তারপরে ফুটসি এটাও একদম ফ্ল্যাট রয়েছে এবং ক্যাক 40 এটাও একদম ফ্ল্যাট রয়েছে। তো এই ইউরোপিয়ান মার্কেটগুলোর দিক থেকেও সেরকম কোনো প্রেসার কিন্তু আজকে ছিল না। এবং গতকালের যদি কথা বলি, এফআইআই এদের তরফ থেকে কিছু বাইং এসেছে এবং তার আগের দিনও কিছু বাইং করেছিল এবং সেখানে এই ডিআইআই এরাও শক্তিশালী হয়েছিল। তো 2700 কোটির বাইং এসেছিল এবং স্টক ফিউচারেও এই এফআইআই দের তরফ থেকে কিন্তু বাইং দেখা গিয়েছিল। তো সব যে ডেটা সেগুলো পজিটিভ ছিল এবং সেই কারণেই নিফটিতে আজকে ভালো একটা তেজি দেখা গেছে। তবে আজকের দিনে একবারের জন্য ওপরের দিকে যে স্ট্রং রেজিস্ট্যান্স জোন রয়েছে 26,000, সেটাকে ভাঙতে পারেনি। তো আজকের হাই কত? এই 25,993। তো দেখুন, এটা শুধুমাত্র সেন্টিমেন্টের কারণে বাজার বেড়েছে, সেরকম কোনো বড় বাইং কিন্তু আসেনি। তো এখন অনেক রিটেল ইনভেস্টররা বিগত 1 থেকে 1.5 বছরের পারফরমেন্স দেখে ভয় পাচ্ছে, তো সেই কারণে বাইং আসছে না এবং একটু যখন মার্কেট ওপরে উঠছে, সেই সময় কিন্তু আবার অনেক রিটেল ইনভেস্টর বেরিয়েও যাচ্ছে। যদিও এই সময় বড় বড় যে লার্জ ক্যাপ কোম্পানিগুলো এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য কোম্পানিগুলো ভালো ভ্যালুয়েশনে ট্রেড করছে। যদি যে কোনো লার্জ ক্যাপ কোম্পানিও খুলে দেখেন, অনেক কোম্পানি দেখবেন 10 থেকে 15% কিন্তু নিচে পড়ে রয়েছে। মানে এই লেভেলে যদি অ্যাকুমুলেট করতে পারেন, তাহলে কিন্তু স্টক রিকভার করলেও প্রায় 15 থেকে 20% গেইন পেয়ে যাবেন। তো এখানে রিটেল ইনভেস্টরদের তরফ থেকে বাইং আসাটা কিন্তু খুবই জরুরি। এরপরে যদি ইন্ডাইসেস গুলো দেখি, নিফটি নেক্সট 50 0.81% বেড়েছে। তারপরে নিফটি ব্যাংক এটা 0.27% বেড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস বেড়েছে 0.41%। আর আজকে মার্কেট সাপোর্ট পেয়েছে এই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টক এগুলোর তরফ থেকে। তো যদি দেখেন মিড ক্যাপ সিলেক্ট এটা 0.85% বেড়েছে। তারপরে নিফটি 100, 200, 500 এগুলো সব বলতে পারেন 0.25%-এর কাছাকাছি বাড়া। এই মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 সব 1%-এর উপরে বেড়েছে। এবং যদি স্মল ক্যাপের কথা বলি, তো এই স্মল ক্যাপ 100 1.34% বাড়া এবং এই স্মল ক্যাপ 50 এটা 1.40% বেড়েছে। তো এই স্মল ক্যাপ এবং মিড ক্যাপ এগুলোতেই কিন্তু আজকে বেশি তেজি দেখা গেছে। তো এবার অনেকের মনে একটা প্রশ্ন আসবে, গতকালের লাস্ট ভিডিওতে বলেছিলাম যে জাপানের যে ইন্টারেস্ট রেটের ডেটা সেটা আসবে, তার সঙ্গে সঙ্গে সিপিআই ডেটা সেগুলো আসবে। সেগুলো কি এসেছে? হ্যাঁ, এসে গেছে। তো এই জাপানের দুখানা ডেটাই কিন্তু আজকের দিনে বেরিয়েছে। তো প্রথমে যদি কথা বলি সিপিআই এর ডেটা, তো দেখতে পাচ্ছেন অনুমান কত ছিল 3.0, তো অ্যাকচুয়াল কত এসেছে 2.9%। মানে অনুমানের থেকে এই যে সিপিআই এর ডেটা এটা কম এসেছে, তো এটা ভালো। তবে জাপানের যে রিজার্ভ ব্যাংক, তারা তাদের এই যে ইন্টারেস্ট রেট এটা বাড়িয়ে দিয়েছে। তো আগে ছিল 0.50%, তো সেখান থেকে বাড়িয়ে কত করেছে 0.75%। আর এটা কিন্তু মার্কেট আগে ভাগেই অ্যাকসেপ্ট করে নিয়েছিল যে জাপান ইন্টারেস্ট রেট বাড়াতে চলেছে এবং তার কারণে মার্কেটে পতন আমরা দেখতে পেয়েছিলাম। তো এই ডেটা আসার পরে মার্কেটে কিন্তু এর এফেক্ট আজকের দিনে দেখতে পাওয়া যায়নি। তো দেখতে পাচ্ছেন 1995 সালের পর জাপানের ব্যাংকের যে ইন্টারেস্ট রেট সেটা কিন্তু এখন সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে এবং এটাও বলা হচ্ছে এই 2026-এ এই জাপান এই যে ইন্টারেস্ট রেট যেটা বর্তমানে বাড়িয়ে করেছে 0.75%, এটাকে 1%-এর উপরে কিন্তু নিয়ে যেতে পারে। তো মোটামুটি 30 বছর পর জাপানের যে ইন্টারেস্ট রেট এটা এত উপরে উঠলো। তো এই জাপানের রেট এটা দেখার সঙ্গে সঙ্গে বলেওছিলাম এই যে গিভ নিফটি সেটাও দেখতে, তো এই গিভ নিফটিতে তার কিন্তু ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায়নি এবং এই 30 বছর পরে এই যে ইন্টারেস্ট রেট এটা বাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে 10 ইয়ার গভর্নমেন্ট বন্ড এটাও কিন্তু হাইস্ট লেভেলে পৌঁছে গেছে এই 1990-এর পরে। তো এই জাপানের ইন্টারেস্ট রেট এটা বেড়ে যাওয়া একটা চিন্তার ব্যাপার। কি কারণ? যদি বিভিন্ন এই ইমার্জিং মার্কেটগুলো দেখি, মানে যেগুলো বড় বড় ইকোনমি রয়েছে, তো ইউনাইটেড স্টেট এদের এই যে সেন্ট্রাল ব্যাংকের ইন্টারেস্ট রেট এটা কত 3.75%। তারপরে চায়না এদের এই 3% রয়েছে। তারপরে জার্মানি 2.15%, জাপান
0.75%, মানে একই রকম। তারপরে ইন্ডিয়া 5.25% রয়েছে, ইউকে 3.75%, তারপরে ফ্রান্স, ইতালি এদের সব 2%-এর কাছাকাছি, রাশিয়া 16% এবং কানাডা রয়েছে 2.25%। মানে টপ 10খানা দেশের মধ্যে জাপানের যে ইন্টারেস্ট রেট এটা কিন্তু সব থেকে কম। তো এর ফলে কি হয়, ধরুন কোনো একটা দেশ এই জাপান থেকে এই ইন্টারেস্ট রেটে লোন তুলে নিয়ে এই অন্যান্য দেশগুলোর ব্যাংকে শুধু ফেলে রাখলো, তো সেখানে ব্যাংকের যে ইন্টারেস্ট সেটা কিন্তু জাপানের ইন্টারেস্টের থেকে বেশি। তো এই যে গ্যাপটা সেটা সেই দেশের লাভ হবে। তো অনেক দেশ কি করে, বড় বড় যে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা রয়েছে তারা এই জাপান থেকে লোন তুলে নেয়, তারপরে সেই যে টাকা সেটাকে দেশের কারেন্সিতে কনভার্ট করে এবং এই যে দেশগুলো রয়েছে যেখানে ইন্টারেস্ট রেট বেশি, তার সঙ্গে সঙ্গে মার্কেটে ভালো গ্রোথ রয়েছে, সেখানে ইনভেস্ট করে দেয়। তো জাপান বর্তমানে 0.50% থেকে এই রেট বাড়িয়ে করেছে 0.75%। মানে কি আগের থেকে এই যে লাভ সেটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে কিন্তু মার্কেটে কিছুদিন আগে পতনও দেখা গিয়েছিল। তবে মার্কেট কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন জাপানের মার্কেটেও সেরকম পতন দেখা যায়নি। তো জাপানের মার্কেট সকালে ওপেন হয়েছিল, তো এই জাপানের মার্কেটেও কিন্তু 1%-এর উপরে তেজি দেখা গিয়েছিল। আর এরপরে কথা বলবো আইপিও মার্কেট নিয়ে। তো আজকে মার্কেটে একটা আইপিও লিস্ট হয়ে গেছে। তো কোন আইপিওর কথা বলছি, এই আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এএমসি আইপিও। তো গতকাল যখন আলোচনা করেছিলাম তখন এই যে জিএমপি এটা 17%-এর কাছাকাছি ছিল এবং আজকে তার থেকে কিছুটা বেশিতেই লিস্ট হয়েছে। তো এই 20% লিস্টিং গেইন দিয়েছে। 2165 ইস্যু প্রাইস ছিল, লিস্ট হয়েছে 2600 টাকাতে। তবে লিস্ট হওয়ার পরে একদম ফ্ল্যাট কিন্তু পারফরমেন্স দেখিয়েছে, মানে সেরকম বড় কোনো মুভমেন্ট আসেনি। তো স্টকের ভ্যালুয়েশন ভালো রয়েছে, তার সঙ্গে সঙ্গে বড় বড় যে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা এতে টাকাও লাগিয়েছে। তো সেই কারণে স্টকটা এখান থেকে উপরে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রাখে। এরপরে যদি সেক্টর ওয়াইজ কথা বলি, তো নিফটি অটো এখানে ভালো তেজি দেখা গেছে 1.23%। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.57% বাড়াম, এফএমসিজি 0.43% বেড়েছে, নিফটি আইটি এটা 0.15%, মিডিয়া মেটাল এগুলো মোটামুটি ফ্ল্যাট পারফরমেন্স দেখিয়েছে, তবে সবুজে বন্ধ হয়েছে। তারপরে ফার্মা 0.86% বাড়া, পিএসইউ ব্যাংক বেড়েছে 0.38%, তারপরে প্রাইভেট ব্যাংক 0.28% এবং নিফটি রিয়ালটি এখানে 1.67% তেজি দেখা গেছে। তো সব ইন্ডাইসেস এবং তার সঙ্গে সঙ্গে এই যে সেক্টরাল ইন্ডাইসেস প্রতিটাই কিন্তু আজকে সবুজে বন্ধ হয়েছে এবং মার্কেট ব্রেথও খুব ভালো ছিল। তো দেখতে পাচ্ছেন এনএসসিতে যে 3214 খানা স্টক আজকে ট্রেড হয়েছে তাদের মধ্যে 2184 খানা পজিটিভে বন্ধ হয়েছে এবং পড়েছে কতগুলো 938 খানা স্টক পড়ে বন্ধ হয়েছে। তো আজকে বাড়া শেয়ারের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। তো হতে পারে আজকে এফআইআই এদের তরফ থেকে বড় বাইং এসেছে। তো এরপরে যখন এফআইআই এদের ডেটা আসবে সেটা দেখা কিন্তু অত্যন্ত জরুরি হবে। এরপরে চলুন দেখে নিই বাড়া শেয়ারগুলো। তো এই ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড আজকে 10%-এর আপার সার্কিল লাগিয়ে দিয়েছে। তো গতকালের ভিডিওতেই বলেছিলাম কোম্পানি তার বিজনেস অনুযায়ী ফেয়ার ভ্যালুয়েশনের কাছাকাছি চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে 10% আপার সার্কিট কিন্তু লাগিয়ে দিল। তো কি খবরে লাগিয়েছে, প্রথমত এই কোম্পানির প্রমোটার টানা 3 দিন তাদের শেয়ার বিক্রি করেছে। তো আজকের দিনে তারা বলেছে এই যে স্টেক সেল এটা কনক্লুডস, মানে স্টেক সেল কমপ্লিট হয়ে গেছে, প্রমোটার আপাতত আর এই যে স্টেক সেটা বিক্রি করবে না। এবং কোম্পানি স্টেক সেল কি করতে করেছিল, কোম্পানি স্টেক সেল এই জন্যই করেছিল, দেখতে পাচ্ছেন কমপ্লিট স্টেক মনিটাইজেশন, মানে কোম্পানি কিছু শেয়ার প্লেজ রেখে টাকা তুলেছিল, তো সেই প্লেজ যে শেয়ার সেগুলোকে ছাড়ানোর জন্যই কোম্পানি তাদের শেয়ার এই 3 দিন ধরে বিক্রি করলো। তো যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, দেখতে পাচ্ছেন কোম্পানির প্রমোটারের কাছে এই 36.78% স্টেক রয়েছে এবং তার মধ্যে প্রায় 8.25% স্টেক কোম্পানি প্লেজ হিসাবে রেখে দিয়েছিল। তো এই প্লেজ শেয়ার ছাড়াবার জন্যই কিন্তু কোম্পানি স্টেক বেচে টাকা তুলেছে। তো কোম্পানির তরফ থেকে আজকে ক্ল্যারিফিকেশন এসে গেছে যে আর কোম্পানি এখন বর্তমানে স্টেক বিক্রি করবে না এবং প্লেজ শেয়ার এটাও ছাড়িয়ে ফেলেছে। তো এই দুটোই কিন্তু কোম্পানিতে পজিটিভ মোমেন্টাম তৈরি করেছে। এরপরে আইটিআই লিমিটেড এটা 5.30% বেড়েছে। তো একসময় আরো তেজিতে ছিল, হাই কত, আজকের হাই হচ্ছে 331.75। তো কি খবর আসছে, তো কোম্পানি 91 একর বেঙ্গালুরুতে ল্যান্ড মনিটাইজ করেছে, কিসের জন্য, টু রেইজ 3473 crore। তো এই টাকা কোম্পানির খাতায় আসবে। তো কি জন্য কোম্পানি এই ফান্ড রেজ করেছে, দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডিউ অ্যান্ড লোন, মানে কোম্পানির কিছু ধার বাকি রয়েছে সেগুলোকে শোধ করার জন্য কোম্পানি এই টাকাটা তুলেছে। তারপরে ওয়াকার লিমিটেড এতে 2.36% তেজি দেখা গেছে। বিএলএস ইন্টারন্যাশনাল সার্ভিসেস লিমিটেড এটা বেড়েছে 2.29% এবং এটাও একসময় বড় তেজিতে ছিল। তো যদি একটু লম্বা চার্ট প্যাটার্ন দেখেন, এই অক্টোবর মাস করে বড় পতন দেখা গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন প্রায় 17 থেকে 18%-এর কাছাকাছি পড়েছিল। তো কি খবর সামনে এসেছিল, তো এর আগে দেখতে পাচ্ছেন এই কোম্পানি শেয়ার করেছিল যে মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা এমইএ তারা এই কোম্পানিকে এই অর্ডার দেওয়ার ক্ষেত্রে কিছু ব্যান লাগিয়ে দিয়েছিল। তো এই কোম্পানি আর এমইএ এদের যে টেন্ডার সেখানে অংশগ্রহণ করতে পারতো না। তো সেই ব্যাপারে কোম্পানি কোর্টে কেস করেছিল। তো দেখতে পাচ্ছেন সেই ব্যাপারে দিল্লি হাইকোর্ট এই কোম্পানিটাকে কিন্তু রিলিফ দিয়েছে, মানে এই কোম্পানি এবার এই যে এমইএ এদের যে টেন্ডার আসবে সেখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। তো এই খবরে আজকের দিনে তেজি দেখা গেছে। তারপরে বিলিয়ন প্রিন্স গ্যারেজ ভেঞ্চার্স লিমিটেড 12.34% বেড়েছে এবং হঠাৎ করে একটা স্পাইক এসেছে। তো কি খবর সামনে আসছে, তো দেখতে পাচ্ছেন এই যে জেভরিস
এই যে ইন্টারন্যাশনাল ব্রোকারটা রয়েছে এরা এই কোম্পানিটার প্রতি বুলিশ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বাই টার্গেট দিচ্ছে, বলছে এখান থেকে অনেকটা উপরে উঠতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে এর যে কম্পিটিটর রয়েছে অ্যাঞ্জেল ওয়ান, এর থেকে কিন্তু ভালো ভ্যালুয়েশনে এই গ্রো কোম্পানিটা ট্রেড করছে। তো এদের মার্জিনও ভালো এবং এফএনও সেগমেন্টে যে এক্সপোজার এটাও কিন্তু কম রয়েছে। তো এই জেব্রিস এরা কত টার্গেট দিয়েছে, এই 180 টার্গেট দিয়েছে এবং এর আগের দিনে কত ক্লোজ হয়েছিল, 144-এ ক্লোজ হয়েছিল। তো প্রায় 40 টাকা উপরে টার্গেট দিয়েছিল এবং আজকের দিনে তেজি দেখা গেল। এরপরে যদি কথা বলি টায়ার স্টক, এগুলোতেও তেজি দেখা গেছে আজকে। যদি দেখেন জেকে টায়ার 5.60% বেড়েছে, তারপরে সিএড বেড়েছে 4.85%। তো এই ক্রুড অয়েলের যে প্রাইস সেখানে পতন দেখা যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে গাড়ির উপর যে জিএসটি কমানো হয়েছে তো গাড়ির বিক্রি বাড়বে। তো এইসব খবরে কিন্তু টায়ার স্টক গুলোতে আস্তে আস্তে তেজি ফিরছে। তারপরে টাটা এলএক্সি লিমিটেড, তো টাটা গ্রুপের একটা বড় দামের কোম্পানি, 5,410 টাকা মার্কেট প্রাইস চলছে। তো এখানে আজকে হঠাৎ করে তেজি এসেছে, 8%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে কোরামেন্ডাল ইন্টারন্যাশনাল লিমিটেড, এখানে 7.8% তেজি দেখা যাচ্ছে। তো হঠাৎ বড় স্পাইক এসেছে, বড় বাইং এসেছে, তবে কোনো কারণ কিন্তু সামনে আসেনি। তো কোম্পানি কি কাজ করে থাকে দেখতে পাচ্ছেন, ইন্ডিয়াজ লিডিং এগ্রি সলিউশন প্রোভাইডার, তো এগ্রিকালচার সেক্টরে কাজ করে থাকে। তো কোম্পানি কি সেগমেন্টে মেন ফোকাস করে, এই ফার্টিলাইজার্স, তারপরে ক্রপ প্রোটিন, বায়োপেস্টিসাইড রয়েছে, তারপরে স্পেশালিটি নিউট্রিয়েন্টস, তারপরে অর্গানিক ফার্টিলাইজার্স। তো এই এগ্রিকালচার সেক্টরে একটা স্ট্রং কোম্পানি। তারপরে এই অথম ইনভেস্টমেন্ট, এখানে 7.50% তেজি দেখা যাচ্ছে। ওয়ারে এনার্জিস, এটা বাড়লো 6.20%। প্রথমত এই কোম্পানিটা এই এফএনও সেগমেন্টে এন্ট্রি নিতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি ঘোষণা করেছে এই যে ইউনাইটেড সোলার, এইখানে কোম্পানি $30 মিলিয়ন ইনভেস্টমেন্ট করবে। তো কোম্পানির সাবসিডিয়ারিতে এরকম বড় একটা ইনভেস্টমেন্টের ঘোষণার পরেই আজকে প্রায় 6-7% বাড়লো। তারপরে ভোডাফোন আইডিয়া লিমিটেড, এটা 5.75% বেড়েছে। তো এই কোম্পানি দুটো খবরেই বাড়ে, প্রথমত যে এজিআর ডিউ রয়েছে সেই ব্যাপারে রিলিফ এবং দ্বিতীয়ত হচ্ছে ফান্ড রেজিং। তো আজকে দ্বিতীয় কারণে বেড়েছে। তো কোম্পানি দেখতে পাচ্ছেন এই এনসিডি বা নন কনভার্টেবল ডিবেঞ্চার এর মাধ্যমে বাজার থেকে 3300 কোটি টাকা ফান্ড রেজ করেছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে সিএলএস, এই যে ব্রোকারটা রয়েছে, তারা কি বলছে যে গভর্নমেন্ট মে কনসিডার এ পার্সিয়াল রিলিফ অফ এজিআর ডিউ, মানে কোম্পানির কিছু এজিআর ডিউ এর ব্যাপারে এই যে গভর্নমেন্ট তারা ছাড় দিতে পারে। তো এই দুখানা খবরে কোম্পানির স্টকটা আজকে বাড়লো। এছাড়া অনেক স্টক বেড়েছে, যদি একটু লিস্ট দেখি তো দেখতে পাচ্ছেন মাদারসন সুমি 6.1% বেড়েছে, তারপরে অ্যাথার এনার্জি 5.9%, তারপরে কেপিআইটি টেক প্রায় 5.5%-এর উপরে বেড়েছে, দীপক নাইট্রেট এটাও 5%-এর উপরে বাড়া, জেবিএম অটো, তারপরে জুবিলেন্ট ইনগ্রেভিয়া, এনবিসিসি, রিলায়েন্স ইনফ্রা, ওয়ান সোর্স, তারপরে স্নাইডার ইলেকট্রিক। তো এইগুলোতে আজকে মোটামুটি ভালোই তেজি দেখা গেছে এবং এই যে লিস্ট এটাও কিন্তু অনেক লম্বা। এরপরে চলুন পড়া শেয়ারগুলো দেখে নিই। তো প্রথমেই কথা বলবো ডক্টর লালপাল ল্যাব লিমিটেড। তো দেখতে পাচ্ছেন 52%-এর কাছাকাছি ক্র্যাশ হয়ে গেছে। তো যখন এরকম আনইউজুয়াল ক্র্যাশ দেখা যাবে তো একটাই কথা বলা হয় যে কোনো কর্পোরেট অ্যাকশন হয়েছে কিনা সেটা দেখার ব্যাপারে। তো আজকের দিনে কর্পোরেট অ্যাকশন হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে বোনাস ইস্যু, সেই ব্যাপারে আজকে এই ডেট ছিল তো ওই 19শে ডিসেম্বর 2025। তো আজকের দিনে দেখতে পাচ্ছেন শেয়ারটা হাফ হয়ে গেছে। তো 1:1 অনুপাতে এই যে বোনাস ইস্যু সেটা ঘোষণা করা হয়েছিল, তো শেয়ারের প্রাইস এটা হাফ হয়ে গেছে এবং শেয়ারের যে সংখ্যা সেটাও ডবল হয়ে গেছে। তো আজকের দিনে যদি আপনার কাছে থাকে পোর্টফোলিওতে দেখতে পাবেন না, তবে কিছুদিনের মধ্যে আপনার যে পোর্টফোলিও সেখানে কিন্তু আরো একটা করে এই কোম্পানির শেয়ার ক্রেডিট হয়ে যাবে। তারপরে নিপ্পন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট, আদিত্য বিড়লা সান লাইফ এএমসি, নুভামা ওয়েল ম্যানেজমেন্ট, এইগুলোতে পতন দেখা গেছে। তো গতকালে এই যে মিউচুয়াল ফান্ডে বিভিন্ন চার্জে পরিবর্তন করা হয়েছে সেই খবরে বেড়েছিল এবং তারপরে আজকের দিনে কিছুটা প্রফিট বুকিং এসেছে। এরপর একটা এসি মেকিং কোম্পানি ব্লু স্টার 3.86% ডাউন হলো। তারপরে বলরামপুর চিনি মিলস 2.84% পড়া। আদিত্য বিড়লা লাইফস্টাইল ব্র্যান্ড, তো এতে একটা শার্প ফল এসেছে, প্রায় হঠাৎ করে 5%-এর উপরে পড়েছে, তবে কোনো কারণ কিন্তু এখনো সামনে আসেনি। তারপরে মিশো লিমিটেড, তো দীর্ঘদিন বড় র্যালি দেখাবার পরে আজকে 7%-এর উপরে পড়েও গেছে, তো অনেকটাই উপরে উঠেছিল। যদি কথা বলি এই যখন লিস্ট হয়েছিল তারপর থেকে প্রায় 38%-এর কাছাকাছি বেড়েছিল এবং ইস্যু প্রাইস থেকে প্রায় তো ডবলও হয়েছিল। তো সেখান থেকে আস্তে আস্তে প্রফিট বুকিং আসছে, এটা স্বাভাবিক ব্যাপার। তারপরে শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড, তো আজকের দিনে এক খবরেই দেখতে পাচ্ছেন 4.10% বেড়েছে। তো কিছুদিন ধরে রিপোর্টের মাধ্যমে খবর সামনে আসছিল এবং আজকের দিনে এটা কিন্তু অফিসিয়ালি সামনে এসেছে। তো কি খবর, তো দেখতে পাচ্ছেন এই যে এমইউএফজি রয়েছে জাপানের ব্যাংকটা, তারা এই কোম্পানির প্রায় 20% স্টেক কিনতে চলেছে। আর এর আগে দুরকম প্রাইস সামনে আসছিল, এক হচ্ছে 28,000 কোটি টাকার কাছাকাছি, আর একটা আসছিল এই 39,000 কোটির কাছাকাছি। তো আজকের দিনে যে অফিসিয়াল খবর এসেছে সেখানে দেখা যাচ্ছে এই যে এমইউএফজি তারা এই 20% স্টেক কিনতে চলেছে প্রায় 39,600 কোটি টাকাতে। তো যদি কোম্পানির বর্তমান মার্কেট ক্যাপ দেখেন 1,70,000 কোটি রয়েছে, তো সেই 1,70,000 কোটির যদি 20% দেখেন তাহলে ওই টাকার হিসেব দাঁড়াচ্ছে 34,000 কোটি টাকা। তো এর থেকে অনেকটা বেশি দামে, মানে 39,600 কোটি টাকাতে এই যে ডিল সেটা হতে চলেছে। তবে এই যে ডিল, এটার যে ফ্লোর প্রাইস সেটা রাখা হয়েছে 840 টাকা 83 পয়সা পার শেয়ার। তো স্টকটা কতই চলছে, 905 টাকা, মানে কিছুটা ডিসকাউন্টেই হবে, তবে অন্যান্য কিছু উপায়ে কোম্পানি যে বাকি টাকা সেটা কিন্তু এটা ইনফিউজ করবে। তারপর একটি কোম্পানি হঠাৎ খবরের পরেই বেড়েছে, গুজরাট অম্বুজা এক্সপোর্ট লিমিটেড 6.10% বাড়লো। তো কি খবর এসেছে দেখতে পাচ্ছেন
এই কোম্পানিটা এই যে মেইন ফার্মেন্টেশন প্ল্যান্ট সেটা কমিশন করে ফেলেছে, মানে তৈরি করে ফেলেছে, এবং এইখানে এই যে কাজ সেটাও শুরু হয়েছে। তো তারপরে 5% বেড়েছে। আর এরপরে যদি কথা বলি ইন্ডিয়া এবং ওমান এই দুটো দেশের ট্রেড ডিলের ব্যাপারে, তো প্রথমেই এই খবর সামনে আসছে যে ইন্ডিয়া এবং ওমানের মধ্যে যে ট্রেড প্যাক সেটা 3 মাসের মধ্যেই অপারেশনাল হয়ে যাবে, মানে 3 মাসের মধ্যেই চালু হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে গ্রিন এনার্জি সেক্টরে জোর দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন পিএম মোদি সাজেস্ট 5 নিউ প্রজেক্ট ইন গ্রিন এনার্জি সেক্টর উইথ ওমান। তো 5খানা নতুন প্রজেক্টে এই যে ওমান এখানে কিন্তু কাজ করা হবে। আর এরপরে একবার নিফটি দেখে নেবো। তো বেশিরভাগ কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে, 41টা পজিটিভে বন্ধ হয়েছে এবং 9খানা নেগেটিভে বন্ধ হয়েছে। আর এই নিফটির মধ্যে কোনগুলো নেগেটিভ এবং পজিটিভে বন্ধ হলো? তো প্রথমেই শ্রীরাম ফাইন্যান্স এই ডিলের খবরে বেড়েছে 4.10%, তারপরে ম্যাক্সেল 2.62%, তারপরে বেল, টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল, পাওয়ার গ্রিড এইগুলো সব 2% থেকে 2.5%-এর কাছাকাছি বাড়া রয়েছে। আর পড়া শেয়ার কোনগুলো? তো এই এইচসিএল এটা 1.18% ডাউন, এবং তারপরে যেগুলো পড়েছে সেইগুলো একদম পার্সেন্টেজে। এই হিন্ডালকো এটা 0.34, তারপরে কোটাক ব্যাংক 0.23%, জেএসডব্লিউ স্টিল পড়েছে 0.20%, এবং আইসিআইসিআই ব্যাংক এটা 0.61% ডাউন হয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আরো কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।